পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ভোটের ডাকে কাঠি পড়ে গেছে, আপনারা সবাই জানেন। বাংলা জুড়ে ভোটের প্রচারও শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে প্রচারটা হয়তো এখনও উঁচু স্কেলে বা উচ্চ গ্রামে বাজেনি, কিন্তু ওই যে ভোটের ডাকে কাঠি পড়ে গেছে। আমরা আরেকটা উৎসব এসে গেছে, বাঙালি তৈরি সেই উৎসবে আবার গা ভাসাতে। কিন্তু আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভোট পর্ব তো শুরু হয়ে গেল, সবাই যে যার মতো করে প্রার্থীও দিয়ে দিল, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাংলায় ভোট পর্বের অন্যতম বড় উপাদান বা যে কেন্দ্র ছাড়া, যে নজর কাড়া কেন্দ্র ছাড়া ভোট পর্বের এগোয় না বা সবার লক্ষ্য আছে, আমরা যারা সাংবাদিক, তারা যারা রাজনৈতিক পর্যবেক্ষক, তারা আর কি বাংলার প্রতিটা ঘর যেখানে যার কেন্দ্রের ওপর প্রথম থেকে নজর দেয় বা হিসেব নিকেশ কষে, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার। আজকে আমরা একদিকে যখন দেখছি ভোটের প্রথম পর্বের মনোনয়ন জমা দেওয়া শুরু হলো, অথচ এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার আসন কিন্তু কেউ প্রার্থী ঘোষণা করলো না। এখনও পর্যন্ত কোনো দল প্রার্থী ঘোষণা করেনি, একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া। আর এসইউসি, আমি কোনো দল বলতে বড় দলগুলোকে বোঝাচ্ছি, বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ। আমরা কি দেখলাম যে ডায়মন্ড হারবারে অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে পোস্টার পড়ে গেছে, বিরোধী প্রার্থী ওয়ান্টেড। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সব জায়গায় গিয়ে বলতে শুরু করেছেন যে এখনও কেন তোমরা প্রার্থী দিতে পারছো না, ভয় পাচ্ছ কেন, বিরোধীদের কেউ রাজি হচ্ছে না। দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের ভোট এখন অনেক দেরি আছে, লাস্ট ফেজে ভোট 1 জুন, ফলে মনোনয়ন জমা হতেও অনেক দেরি আছে। যে এখন দেওয়া না দেওয়ায় কী পার্থক্য এসে যায়। রাজনীতিটা যেমন অনেকটাই মনস্তাত্ত্বিক লড়াই, যেমন মাঠে ময়দানের লড়াই, যেমন সংগঠনকে নিয়ে চলার লড়াই, তেমনি অনেকটা মনস্তাত্ত্বিক লড়াইও। কেন বলছি কথা? ধরুন এই যে ইস বার 400 পার যে স্লোগানটা নরেন্দ্র মোদী বেঁধে দিয়েছেন এবং বিজেপি একাই 370টা আসন পাবে, তিনি সেটা বলেছেন পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে। কিন্তু এটা অনেকটা তিনি একটা বলা যেতে পারে চাপ বিরোধীদের ওপর সৃষ্টি করার চেষ্টা করছেন, যে গতবার 303 থেকে 370 অঙ্ক তো পরের বিষয়, কিন্তু তার আগে রাজনীতির ময়দানে উনি বিরোধীদের ওপর একটা প্রচণ্ড চাপ সৃষ্টি করলেন যে ইসবার 400 পার 370টা আসন পেয়ে যাবে হচ্ছে বিজেপি একাই। ঠিক তেমনি ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ধরুন এই যে জেলায় জেলায় প্রচারে যাচ্ছেন, উনি কিন্তু অলরেডি বলতে শুরু করেছেন যে বিরোধীরা ভয় পাচ্ছে, বিরোধীরা কোনো প্রার্থী খুঁজে পাচ্ছে না এখনও। সেটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক চাপ বটে বিরোধীদের কাছে, কারণ বিরোধীদের কাছে এখনও কিন্তু এর কোনো উত্তর নেই। প্রথমে আসা যাক বিজেপির বহু নেতা বা নেত্রীকে ডায়মন্ড হারবারে লড়ার জন্য বলা হয়েছিল, দল বলেছিল, কিন্তু সেখানে কেউ কিন্তু সেই চটিতে পা গলায়নি। প্রথমে আমার কাছে যেটা খবর সেটা হচ্ছে অমিত শাহ শুভেন্দু অধিকারীকে নিজেই বলেছিলেন ওই কেন্দ্রে লড়তে, কিন্তু যেহেতু শুভেন্দু বিরোধী দলনেতা, উনি সারা রাজ্য জুড়ে প্রচার করবেন, উনি একটা আসনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাননি, বা উনি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে রাজনীতিতে একটা জায়গা করে নিয়েছেন। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উনি নিজেই বলেন যে মমতা না থাকলে অভিষেক কেউ নেই, আবার অভিষেকের বিরুদ্ধে লড়লে ওনার রাজনৈতিক লাভ ক্ষতির অঙ্ক আছে রাজনীতি, সেই দাগে উনি দাঁড়াননি। পরবর্তীকালে বিজেপি দিলীপ ঘোষকে বলে, দিলীপ ঘোষ রাজি হননি, এমনকি শেষ পর্যন্ত সজল ঘোষ, তিনিও কিন্তু বিজেপিতে রাজি হননি। সজল ঘোষকেও এটা বলা হয়েছিল লড়ার জন্য। শেষে সজল ঘোষ প্রথমে হয়তো ভেবেছিল যে যেহেতু উত্তর কলকাতা পাবেন, উত্তর কলকাতায় রাম মন্দির করেছিলেন, লক্ষ লক্ষ মানুষ রাম মন্দির দুর্গাপুজোর সময় দেখেছিল, ফলে অন্যতম দাবিদার হয়ে উঠেছিলেন সজল। কিন্তু সেখানে সজলকে একটা তার কনসোলেশন হিসাবে দিয়ে দেওয়া হলো হচ্ছে বরানগর তাপস রায় ছেড়ে আসা আসনে। এবার এই যে ডায়মন্ড হারবার, বিজেপি এখনও পর্যন্ত কিন্তু প্রার্থী ঘোষণা করতে পারেনি। আবারও বললাম যে ভোট দেরি আছে, 1 তারিখ নমিনেশন ফাইলিংও দেরি আছে, কিন্তু ওই যে মনস্তাত্ত্বিক লড়াই, যে প্রথম জায়গায় বলা যে আমরা বিরোধী প্রার্থী চাইছি, এটা বাংলায় আগে দেখা যায়নি। এসইউসির একজন রাজকুমার মণ্ডল প্রার্থী দিয়েছেন, তো এসইউসির তো সাংগঠনিক শক্তি প্রায় কিছুই নেই, তারা তাদের মতো করে খুব ক্ষুদ্র পকেটে ওখানে লড়ার চেষ্টা করবে। বিজেপিরও এখনও চেষ্টা করে যাচ্ছেন ওখানে 2-3 জন প্রার্থী, তার মধ্যে অন্যতম হচ্ছে শঙ্কুদেব পান্ডা। তিনি নিজেই রোজ রোজ প্রেস মিট করছেন, দেখলাম জাহাঙ্গীর খানকে নিয়ে প্রেস মিট করছেন,
ফলে শঙ্কু নিজেই নিজেকে দাবিদার হিসাবে তুলে ধরছেন। কিন্তু এখনও পর্যন্ত শঙ্কুর দিকে যত না পাল্লা ভারী, তার থেকে অনেক বেশি পাল্লা ভারী প্রিয়াঙ্কা টিবরিয়াল এবং কৌস্তবের দিকে কে দাঁড়াবেন, যদি না বড় কোনো অঘটন হয়ে যায় বা বড় কোনো নাম চলে আসে। কারণ এরা ভয় পাচ্ছে যে এখানে মার্জিন যদি 3 লাখের উপর হয়ে যায়, তার পলিটিক্যাল এই কেরিয়ারে ক্ষতি হবে। এবং যেহেতু এখানে বিস্তীর্ণ অঞ্চলে মুসলিম ভোট আছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠন যথেষ্ট মজবুত এবং অভিষেক নানাভাবে নানা কর্মসূচির মাধ্যমে সেখানে 2 দিন আগে আমরা দেখেছিলাম অভিষেক ডায়মন্ড হারবার মডেল বলে একটা মডেল চালু করেছিল। সে কি আছে সেখানে, সে বৃদ্ধদের ভাতা দিচ্ছে, সে সরাসরি গরিবদের সঙ্গে গরিব গরিবদের সে কানেক্ট করার চেষ্টা করছে। ফলে অভিষেক তার মতো করে কিন্তু একটা 24/7 একটা ওখানে সিস্টেম রান করাচ্ছে। এবার আসা যাক অন্য বিরোধী শক্তি। ওখানে অনেকেই সিপিএম অনেকটাই ওখানে ভরসা করেছিল আইএসএফের উপর। আইএসএফ নেতা নওশাদ দীর্ঘদিন ধরে নিজেই বলে বেরিয়েছেন যে আমি ডায়মন্ড হারবার থেকে লড়বো। আজকে নয়, আজকে থেকে উনি বারংবার একই কথা একইভাবে বলেই চলেছেন। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তিনি দাঁড়াননি। এখন উল্টে তিনি বলছেন দল যদি বলে তো ওনার তাহলে উনি দাঁড়াবেন। কিন্তু এই যে ঘোষণা যখন উনি করেছিলেন, তখনও তো একবার উনি বলেছিলেন কি, যদি দল চায় তাহলেই আমি দাঁড়াবো, যদি দল আমার ইচ্ছা আছে, কিন্তু উনি বলেছিলেন আমি দাঁড়াবো। এখন দলের ঘাড়ে উনি রেখে বাইপাস করতে চাচ্ছেন। তাদের দুটো অঙ্ক হতে পারে। একটা হচ্ছে যদি প্রচুর ভোটে নওশাদ ওখানে পরাজিত হন, তাহলে সেক্ষেত্রে নওশাদের যে পলিটিক্যাল কেরিয়ার ক্ষতিগ্রস্ত হবে। এবং বা নওশাদকে যেহেতু এরা বিধানসভায় লড়াচ্ছে, লোকসভায় লড়লে সেখানে অন্যান্য আর কি জায়গায় নওশাদই আইএসএফের প্রধান, সে রাজ্য জুড়ে প্রচার করে সেটা। কিন্তু নওশাদের ওপর কিন্তু ভরসা করেছিল অন্য দলগুলো, বিশেষ করে সিপিএম। কারণ সিপিএম সঙ্গে আর কি যে কথা হচ্ছিল, সেখানে সিপিএম নওশাদ 8টা সিট চেয়েছে, সেখানে সিপিএম বা এরা 3টে আসনের বেশি দিতে রাজি হয়নি। কংগ্রেসের সঙ্গে সরাসরি আইএসএফের কোনো জোট নেই, জোটটা হচ্ছে সিপিএমের সঙ্গে। যেই জোট নিয়ে সিপিএম বামফ্রন্টেও যেমন গোলমাল আছে, তেমন কংগ্রেসের সাথেও সিপিএমের একটা মনোমালিন্য আছে। কারণ আমরা জানি গত লোকসভা ভোটের সেই চিত্র কোনো দিন কেউ ভুলতে পারেনি, যখন ব্রিগেড গ্রাউন্ডে আব্বাস সিদ্দিকী মঞ্চে আসার সঙ্গে সঙ্গে যেভাবে তখন অধীর চৌধুরী মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন, মোহাম্মদ সেলিম গিয়ে আব্বাসকে বলতে বলে অধীর চৌধুরী তাহলে মাইক ছেড়ে চলে যেতে চান, সে স্মৃতি আমাদের এখনও মনে আছে। তখন থেকে অধীর চৌধুরীরা বলতে শুরু করেছিলেন যে আমরা কিন্তু আইএসএফের সঙ্গে কোনো জোটে নেই। ফলে এখনও তাদের অবস্থান এক। ফলে কংগ্রেস কিন্তু এখনও প্রার্থী দেয়নি, যেহেতু নওশাদ হলে হয়তো তাকে সমর্থনই করত। কিন্তু সিপিএম পড়েছে হচ্ছে দোটানায়। তারা নওশাদের ওপর ভরসা করেছিল, ফলে তাদের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি। কিন্তু নওশাদ কত দূর যাবে সে বিষয়ে সন্দেহ আছে। এবং নওশাদের ওপর অনেক সময় নওশাদকে দেখেও কি বিজেপি ক্যান্ডিডেট করবে, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কারণ তো একমাত্র ওই নওশাদ সিদ্দিকী পরিবার বা হুগলির ওদেরও কিছু আর কি যদি হস্তক্ষেপ মুসলিম সংখ্যালঘুদের ভোটের ওপর ওদের যদি কোনো প্রভাব থাকতে পারে, তাহলেই একমাত্র সেটা আর কি সংখ্যালঘু ভোট কাটার অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে। নচেত ওখানে দাঁড়িয়ে আর কি অভিষেকের গড়ে চ্যালেঞ্জ জানানোর কোনো সাংগঠনিক ক্ষমতা কিন্তু অন্যান্য বিরোধী দলের নেই। ফলে প্রথম দফার মনোনয়ন যখন শুরু হলো, আবার ধরুন কিছুদিনের মধ্যে 4 তারিখ থেকে নরেন্দ্র মোদী দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে আসবেন, উনি 4 এবং 7 দুদিন সভা করবেন। কিন্তু তখনও দাঁড়িয়ে কিন্তু ডায়মন্ড হারবার কাটা সেটা কিন্তু বিজেপির খোঁজ করবেই। এবং দেখার নওশাদ অ্যাট অল রাজি হন কিনা, কারণ ওনার নামে বিভিন্ন মামলা মকদ্দমা আছে জানা নেই, উনি তার ভয়ে উনি আর কি নমিনেশন ফাইল করতে চাচ্ছেন কিনা। ফলে না কিন্তু নানা রকম প্রশ্ন উঠবে। কিন্তু নওশাদকে যেরকমভাবে ভাবা হয়েছিল যে বাঙালি মুসলমানদের অন্যতম নেতা হিসাবে উনি উঠে আসছেন, এবং ডায়মন্ড হারবার লড়লে সেটা একটা সম্ভাবনা ছিল উনি যদি ভালো লড়াই ছুড়ে দিতে পারতেন। কিন্তু আর কি যতটা গর্জালেন ততটা উনি তো বর্ষালেন না। এবং ফলে উনি কি বাঙালি সংখ্যালঘুদের আদৌ উনি বা বাঙালি সংখ্যালঘুরা কি উনি আদৌ কোনো মুখ ওনাকে মনে করে, সেটা এই লোকসভা ভোটের পর অনেকটা পরিষ্কার হবে। এখন এই পর্যন্তই। আপনারা এই চ্যানেল দেখুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত দিন।